খবরটা পড়লে অনেকে মনে করলো যে হিন্দুদের উপর কি যে অত্যাচার হয়েছে বাংলাদেশে তারই প্রমাণ এটা, এই বলে কেউ কনক্লুশন পেলে বুঝতেও পারে। আমার অনেক সময় মনে হচ্ছে এই রিপোর্টটা পড়তে পড়তে যে বোধহয় ওইদিকে তাকায় লেখা হচ্ছে হিন্দুদের উপর কত অত্যাচার হয়েছে, তারা দেশ ভাগের সময় চলে গেছে এই বাংলাদেশ থেকে। কত কষ্ট। ইস্যুটা হলো সাধনা ঔষধালয়। ঔষধালয় পুরার নাম শুনে বুঝতেই পারতেছেন, এটা হলো আয়ুর্বেদিক প্রতিষ্ঠান একটা। ব্রিটিশ আমলে আমাদের এখানে আমরা আয়ুর্বেদিক ওষুধের উপরই ভরসা করে থাকতাম। অ্যালোপ্যাথি ওষুধ তখন অত ডাক্তারও আসে নাই, ডাক্তার বলতে এমবিবিএস ডাক্তার বলতে যা বুঝাই। আর এমবিবিএস এর ওষুধ অল্প অ্যাভেলেবল না, মানুষ মাত্রই আয়ুর্বেদিক তখন। এটারই আরেকটা পার্ট হলো ইউনানি, এগুলো দিয়ে চলত। যেখানে যে টাইপের মানুষের কনসেন্ট্রেশন বেশি, সেখানে বেশিরভাগটা তো হিন্দুদের ডোমিনেন্সের কারণে আয়ুর্বেদিক ওষুধ চলত বেশি। ওকে, প্রাচীন একটা আয়ুর্বেদিক প্রতিষ্ঠান হলো সাধনা ঔষধালয়। এই রিপোর্টটা হলো দেখলে মনে হবে যে এটা পুরোনো দিনে একটা সাধনা ঔষধালয়ের গর্ব ছিল আমাদের। কেন? এর ভিতরেই বলা হচ্ছে যেমন জানেন আমাদের ওষুধ সাধনা ঔষধালয় আমেরিকা যাইতো এক্সপোর্টেড। 1842 সালে কথা বলতেছে, বুঝতেই পারে। এরা বলছে 111 বছর আগেকার এটা, এই সাধনা ঔষধালয়। তা আপনি যদি মনে করেন আমি কত আগের দিন কত ভালো ছিল, দিন দিনে গর্ব করতে চান, তাহলে এই রিপোর্ট খুব ভালো। আরো বিশেষ করে দেখো, এই হিন্দুদেরকে মাইরে ধরে তোমরা বাংলাদেশ ছাড়া করাইছে, মুসলমানরা এত খারাপ, তার কাহিনী হিসেবে তুলে তার আদর্শ প্রমাণ হিসেবে দেখে পারে না। কিন্তু আমি আস্তে আস্তে ঢুকবো ব্যাপারটা কি বোঝানোর জন্য। আপনাদেরকে বলা হচ্ছে 111 বছরের সাধনা ঔষধালয় বিশ্বজোড়া খ্যাতি থেকে এখন অস্তিত্ব টিকে রাখার লড়াইয়ে ব্যস্ত। কেন অস্তিত্ব টিকে থাকার লড়াই শুরু হলো কেন? তাহলে কাহিনীটা নিয়ে আছে, মূল লোকটার কথা বলা আছে, তার এখনো রেসিডিউ মানে যেগুলা জর্তিপূর্তি কারখানা এই আয়ুর্বেদিক ওষুধ বানানোর কারখানা তার এখনো আছে, তার ধারণা দিচ্ছে আমাদের। আর পুরোনো দিনে ওষুধ মানে সালসা, বুঝেন তো সালসা না? অবাক হন না? এই যে আজকে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল স্কোয়ার হসপিটাল, এদের বাড়িতে পাবনা, ওখানে তারা সালসা বানাতো, আয়ুর্বেদিক সালসা। ওইখান থেকে আজকে সবচেয়ে বড়, মানে বাংলাদেশের টপ 2-3টা যদি ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি বলি, তার মধ্যে স্কোয়ার একটা। ফলে সালসা বলে করেন না, কিন্তু নিচে দেখেন না। এনিওয়ে, কিন্তু এখানে কাহিনীটা অন্য জায়গায়। এখানে কিন্তু হিন্দুদের গর্ব। অনেকের মধ্যে দেখছো মুসলমানদের অত্যাচারে এরা কেউ দেশে থাকতে হলো, সব ইন্ডিয়া চলে যেতে হইলো, দেখছো মুসলমানরা কত খারাপ। না আসলে না, উল্টা কাহিনী একটা দেখ, এই গল্পের মধ্যে লেখা আছে, একটা জায়গায় লিখতেছে। কিন্তু সমস্যা তৈরি হলো দেশভাগের পরে। দেশভাগের আগেই কিন্তু এটা 950-60 বছরের পুরানো। দেশভাগের পরে কেন সমস্যা তৈরি হলো? তখনই এই সাধনা ঔষধালয় এত বড় ফ্যাক্টরি ছিল, আয়ুর্বেদিক ওষুধ ছিল, সে উল্টা ইন্ডিয়াতে কলকাতাতে ওষুধ রপ্তানি করতে। না, রপ্তানি করা তো তখন যাবে না, মানে এখান থেকে ওষুধ নিয়ে গিয়ে পশ্চিমবাংলায় ব্যস্ত, এটা এক্সপোর্ট না, তখন তো আর দেশ ভাগ হয় নাই। এক্সপোর্ট বলবেন তার একটা দেশ হলে, ওটা তো আলাদা দেশ ছিল, এগুলা করতো। এইটারই সমস্যা তৈরি হলো যখন পাকিস্তান হয়ে গেছে, আলাদা রাষ্ট্র হয়ে গেছে। তাতে কি এইবার ইন্ডিয়ান গভর্নমেন্ট করলো কি, আয়ুর্বেদিক ওষুধের উপরে এখান থেকে পাকিস্তান থেকে ওষুধ যাইতেছে ইন্ডিয়া কলকাতায়, এই ওষুধের উপর ট্যাক্স ধরছে 36%। বুঝছেন? 36%, বুঝছেন? যে ওষুধের দাম ছিল 100 টাকা, ওই ওষুধ দাম মানে 136 টাকা। বুঝছেন? বা মহা সমস্যা। আয়ুর্বেদিক ওষুধের উপরে ছিল তখন 36% শুল্ক। সীমান্তের উভয় পার্শ্বে শুল্ক বিভাগের তথ্য তালাশি ও শুল্কের চাপ ক্রমশ বাড়ছিল সাধনা ঔষধালয়। বুঝতে পারতেছেন, পুরানো দিনের হিন্দু। বলা হচ্ছে উনি নিজে এমবিবিএস ডাক্তার ছিলেন, ছেলেকে এমবিবিএস পড়াইছিলেন, ছেলে পরে ব্যবসার হাল ধরে। তাই তিনি সমাধান বাইর করলেন কি, একটু ইন্টারেস্টিং। তাই ঢাকা থেকে ভারতের সাধনা ঔষধালয়ের শাখাগুলোতে ওষুধ পাঠানো বন্ধ হয়ে যায়। আর এই সংকট থেকে বের হওয়ার জন্য উনি কলকাতায় কাজ শুরু করেন, ফ্যাক্টরি কলকাতায় বানাতে শুরু করেছেন। 1950 সালে দমদমে তার পিতা নিজের বাড়িতে সাধনা ঔষধালয়ের দ্বিতীয় কারখানা স্থাপিত হয়। বুঝছেন কিছু? খালি যুদ্ধেই যাব না।
বাংলাদেশে থাকবো না। এখন এতক্ষণ কি বলতেছিল, এখন কি দাঁড়ালো? এতক্ষণ যে বলতেছিল তাতে মনে হচ্ছে যে মুসলমানরা মাইডিয়া ধরে হিন্দুদেরকে ভাগাই দিচ্ছে। এখন কি হইল? মিললো গল্পটা? না, গল্পের অন্তটা ভালো হলো না। এবার আরেকটা কাহিনী বলি। অ্যাকচুয়ালি এই ধরনের আয়ুর্বেদিক প্রতিষ্ঠান অনেকগুলো ছিল, সাধনা ঔষধের সব আরো কত কিছু ছিল। শেষটা হলো কি করে? এবার ডাইরেক্ট সেখানে চলে যাবো। এরা শেষ শুধু এই কারণে হয়েছে তা না যে তাদেরকে ট্যাক্স উঠছে বলে কলকাতায় নিয়ে গিয়ে ফ্যাক্টরি বানানো শুরু করছে। আরো একটা মাস তৈরি হয়েছিল। কবে সেটা? আগে সালটা বলে দিই, পরে কাহিনীটা বলতেছে। সালটা হলো 1982, এরশাদ রহমান। এরশাদ 82 সালের 25শে ফেব্রুয়ারি মার্শাল ল জারি করে ক্ষমতা দখল করছিল। কিন্তু ওই বছরই দেখেন ক্ষমতা করছে ফেব্রুয়ারিতে, 12ই জুন উনি একটা নয়া ওষুধ নীতি ডিক্লেয়ার করেন। কিসের মধ্যে কি? এরা তো খুব ট্র্যাডিশনাল আয়ুর্বেদ ওষুধ বানায়। সাথে এরশাদের সম্পর্ক ওষুধ নীতির কি সম্পর্ক? কাহিনী আছে। এখন খোলের বেড়াল বেলাও কিন্তু আপনারা অনেকে চিনেন না ফেন্সিডিল। হ্যাঁ, ফেন্সিডিল খাওয়া নেশার ওষুধ। ফেন্সিডিল যে নেশার ওষুধ এটা জানলেন কেমনি? কবে থেকে জানলেন? জানলেন কেমনের চেয়ে বড় কথা, কবে থেকে জানলেন? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে সকল আয়ুর্বেদিক আলাদা ফেন্সিডিল বানাইত আয়ুর্বেদিক নাম দিয়া। এবার কি হলো? তাহলে এতক্ষণ যে আমেরিকা পাঠায় ওষুধ যেগুলো গর্ব করতেছিলেন, এটা কই গেল? এই ওষুধ দিতে বলা ছিল কোনগুলা ওষুধ আর কোনগুলা ওষুধ না, এই বলে ডাক্তারের সাথে একটা ইম্পর্টেন্ট বই আছে, মোটা বই ব্রিটিশদের, ওইখানে লেখা আছে। ওই বই লেখা থাকলে সেটা ওষুধ, আর যা লেখা নাই মানে ওষুধটা কি করে বানাতে হয়, রেসিপি, কোন কোন এলিমেন্ট দিয়ে ওষুধটা বানাইতে হয়, এটা লেখা আছে একটা বইয়ে। ডাক্তারি বিশেষ করে ওষুধ শাস্ত্র এটা খুব গুরুত্বপূর্ণ বই। ওই বইয়ে যা লেখা নাই তা ওষুধ না, হচ্ছে ক্রাইটেরিয়া। এই ড্রাগ পলিসি এই কথাটা বলা ছিল। ওই বইয়ে যা যা জিনিসকে ওষুধ না বলা হয়েছে বা রেফারেন্স নাই, সেই সব জিনিসকে ওষুধ বলে বাংলাদেশে বিক্রি করা যাবে না, এটা ছিল ওষুধ। এই কারণে ধরা খেয়ে যায় সমস্ত ফেন্সিডিল। ফেন্সিডিল আসলে এসেছিল যে কারণে, এটা নাকি খুশখুশি কাশি হইলে, হালকা জ্বর হইলে পরে এই টনিকটা খেলে পরে ঠিক হয়ে যায়। খুব পপুলার। হ্যাঁ, আয়ুর্বেদিতে খুব সেফ এটা, এই বলে এটা চলত। এইটা প্রথম ধাক্কা খায় এই 82 সালে ওষুধ। তার মানে এর আগে আমাদের ঔষধালয় ভাইয়েরা এই ফেন্সিডিল চালাই যাইতেছিল। আচ্ছা, আপনাদেরকে আর একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, মজার। 1977 সালে আমি রাজশাহী কলেজে ভর্তি, ইন্টারমিডিয়েট পড়ার জন্য ফার্স্ট ইয়ারে থাকি হিন্দু হোস্টেলে। বুঝতে পারছেন হিন্দু পোলাপান কেমন কি করে, আমি তো তখন প্রথম জানতেছিলাম। তো থাকি দিনাজপুরে, আমি তো কখনো বাইরের দুনিয়াটা দেখি নাই। ওরা করছে কি কালী পূজা, হ্যান তেন মুখ তমুক পূজা উৎসবে কিছু হইলে এই ঔষধালয় থেকে ফ্যান্সিডিল নিয়ে এসে খাইতো। আমি প্রথম জিনিসটাকে চিনি সেই সময়। আমার যে সিনিয়র এক বড় ভাই ছিল, কিন্তু একদম দোস্তর মতন আচরণ করতো। নাম ছিল, আদের নাম বলা ঠিক হবে না, সামথিং বসাক, সিরাজগঞ্জে বাড়ি। ও আমাকে এটা শিখায় খাইতে। তো খাই আমার ভালো লাগে না, এরকম না। তো ওরা দেখি প্রায় সাহেব বাজারে গিয়ে ওটা নিয়ে আসতো আর খাইতো। এই প্রথমেই তো গন্ধ পাই, মানে টেস্টটা পাই। খেয়াল করে সময়টা কখন বলেছি, 77 সাল থেকে 79 সাল তো 2 বছর আমি রাজশাহী কলেজে পড়ছি, ইন্টারমিডিয়েট পড়ছি। পুরানা যেটা একদম লাল বিল্ডিং এর যে রাজশাহী কলেজ ছিল, সেইটাতে আমি ইন্টারমিডিয়েট পড়ছি, যেটা এখন অনার্সের কলেজ, ইন্টারমিডিয়েট ভর্তি করে না, ওটা তো করে না। এমনকি পরে যেটা সরকারি রাজশাহী কলেজ হয়েছে ওটাতেও করেন না। থার্ড যেগুলো অন্য কলেজ আছে সেখানে ইন্টারমিডিয়েট পড়ানো হয়। এনিওয়ে, মূল কথায় আসি। তাহলে ফেন্সিডিল মানে ঔষধালয় গুলা যে কাট করতো, এটা রেফারেন্স দিলাম আমি কবে, ওইটা একটু খেয়াল করে। তখনও এরশাদ আসে নাই, 77 সাল, 79 সাল। এমনকি এটা তলা খুলতেছে। এই যে এতক্ষণ গর্ব করতেছিল আমাদের ঔষধালয় কত ভালো, ট্রেডিশনাল আমেরিকা এক্সপোর্ট করে, 111 বছরের পুরানো ট্র্যাডিশন। মুসলমানদেরকে কোবাইত ইন্ডিয়া ভাগাইতেছে।
এমনকি গল্প উল্টে গেল না, এইটা একটু বোঝার চেষ্টা করে। সবকিছু উপর থেকে দেখলে একরকম নয়, ভিতর তাকাইলে আর একরকম, দেখতে জানলে আর একরকম। ওকে, আরেকটা শেষ বেলায় দিয়ে আরেকটা প্রসঙ্গ বলে শেষ করে দিই এই ইস্যুতে। শেষে যখন বাংলাদেশে এরশাদ আমলে এগুলোতে যেটাই বিদায় করে, মূল আয়ুর্বেদিক ওষুধগুলো সব ধ্বংস হয়ে যায় এটার কারণে। আমার বাসায় পাড়াতে এইরকম একটা আয়ুর্বেদিক কোম্পানি ছিল, যথেচ্ছাচারে চলতো। এই বেরেস্তালের পর এটা বন্ধ হয়ে গেল। রাস্তার ধারে একটা খালের মতন ছিল, এই ওখান থেকে কি ফালাইতো, রাস্তার ধারে গন্ধের চোটে, রুকুটেওয়ালা গন্ধের চোটে চলা যেত না। এই ধরনের একটা ঔষধালয় ওখানে আয়ুর্বেদিক নামে এগুলো বানাইতো। ওকে, এখন মূল কথা আসি। তাহলে এরশাদের আমলে এই যে ধাক্কাটা খাইলো, এটা ফাইনালি গেল কোথায়? সাধনা ঔষধালয় চলে গেছে কলকাতায়। এরা করলো কি, ফেন্সিডিল, ততদিনে আমাদেরকে ইয়াংদেরকে ফেন্সিডিল খাওয়ায় অভ্যস্ত করে ফেলেছে। ভালো বাজার, এই বাজারটা ধরার জন্য এইবার বর্ডার এলাকায়, বাংলা মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্ডার এলাকায় এই সব ফ্যাক্টরি রাতের মধ্যে কারখানা তৈরি হয়ে গেল। ইন্ডিয়ান বিএসএফ এটাকে হেল্প করলো, আর এই ফেন্সিডিল পাঠানো শুরু হলো। এখন যেটা ইয়াবা টিয়াবা কত কিছু এসে গেছে। তখনকার দিনে ড্রাগ বলতে ফেন্সিডিলকে বোঝানো হতো। এখন অন্য সব যেসব ড্রাগ বাড়াচ্ছে তার তুলনায় ফেন্সিডিল কিছুই না। তাহলে একদিক থেকে দেখলে মনে হয় সাধনা ঔষধ হলে খুব গর্বের জিনিস, 111 বছর ধরে চলতেছে। আর এই যে তলার কাহিনী কি বললাম আমি এখন, এটা নিয়ে একটু চিন্তা করেন আপনারা, আশা করি বুঝতে পারবেন, বহু কিছু বুঝতে পারবেন। ইতিহাসের পুরনো ঘটনা যদি খুলে দেখতে পারেন, রাইটফুলি ব্যাখ্যা করতে পারেন, তাহলে পুরনো গল্প যে আসলে ভুয়া, এর ভিতরে হাত ঢুকাইতে পারবেন, সত্যিকার ঘটনা বের করে আনতে